আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি সুমনা সেন এবং আমি আলী আশরাফ। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। উপজেলা নির্বাচনে সংঘর্ষে নিহত এক, ভোট পড়েছে 30% বেশি। বড় দলের বর্জনই কারণ বললেন সিইসি। সাবেক সেনাপ্রধানের নিষেধাজ্ঞা ব্যক্তিগত মন্তব্য, স্বরাষ্ট্রমন্ত্রীর সব অভিযোগ ভিত্তিহীন, দাবি আজিজের। সরকারি কেনাকাটা ই টেন্ডারে দুর্নীতি, কাজ পাচ্ছে গুটি কয়েক ঠিকাদার, তথ্য ফাঁস করছে সংশ্লিষ্টরা। 10 বছরে করমুক্ত সুবিধায় 500 বেশি গাড়ি এনেছেন এমপিরা। জুলাই থেকে দিতে হবে 43% কর। ইরানের প্রেসিডেন্ট রাইসির দাফন বৃহস্পতিবার। দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে শেষ হয়েছে। কক্সবাজারের ঈদগাঁওয়ে এক প্রার্থীর কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এছাড়া 14 জেলায় বিচ্ছিন্ন সহিংসতায় আহত হয়েছে প্রায় অর্ধশত জন। এসব ঘটনায় আটক হয়েছে 46 জন। আর চাঁপাইনবাবগঞ্জে পক্ষপাতের অভিযোগে 49 নির্বাচনী কর্মকর্তাকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে 13,000-এর বেশি কেন্দ্রে মঙ্গলবার সকাল 8টায় শুরু হয় ভোট গ্রহণ। নির্বাচনে প্রভাব বিস্তার করতে গিয়ে সংঘর্ষে জড়ায় প্রার্থী ও সমর্থকরা। রাজবাড়ীর বালিয়াকান্দিতে আনারস প্রতীকের সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ ওঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। লক্ষ্মীপুরের রায়পুরে চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন হাওলাদারের 2 কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। রায়পুরের কেরোয়া সবিলপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও বিজিবি। হবিগঞ্জের বাহুবলে কামাইছড়া চা বাগান কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে আটক হয় স্কুল ছাত্রসহ 3 জন। এর মধ্যে দুর্জয় কর্মকারকে 1 বছরের সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত। রাজশাহীর দুর্গাপুরে নোয়াপাড়া ইউনিয়নের গোপালপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে 6 জন আহত হয়। এ ঘটনায় আটক হয় 24 জন। মাঠে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক 33 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করছেন। আমরা মনে করি সকলের সমন্বিত প্রচেষ্টায় ভোটের পরিবেশ ভালো রয়েছে। ছোটখাটো বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে, আমরা সব জায়গাতেই তৎপর আছি। যেখানে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে সেখানে আমরা ব্যবস্থা নিচ্ছি, গ্রেফতার করেছি, আটক করেছি এদেরকে সন্দেহভাজন হিসাবে। এদিকে পক্ষপাতের অভিযোগ ওঠায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে 49 নির্বাচনী কর্মকর্তাকে প্রত্যাহার করে নেয় নির্বাচন কমিশন। সেই স্কুলের সভাপতি যদি প্রার্থীদের মধ্য থেকে কেউ হয়ে থাকেন বা তার আত্মীয়স্বজন হয়ে থাকেন, তখন অপর প্রার্থী আসলে তাদের বিরুদ্ধে অভিযোগ দেয় এবং একই সাথে কিছু মানুষের দুর্ঘটনা, অসুস্থতা, এই সকল কারণেও আমাদেরকে পরিবর্তন করতে হয়। সব মিলিয়েই এই পরিবর্তনটি হয়েছে। সংঘর্ষের ঘটনায় 14 জেলায় 44 জন আহত এবং 46 জনকে আটক করা হয়েছে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে 30%-এর বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বলেন, 30% ভোট কখনোই সন্তোষজনক নয়। একটা বড় দলের নির্বাচন বর্জন ভোটার উপস্থিতিকে নেতিবাচক প্রভাব ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার ভোট গ্রহণ শেষে নির্বাচন ভবনে সিইসি এসব কথা বলেন। বড় কোনো সহিংসতা ছাড়াই শেষ হয় ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন। মঙ্গলবার 156 উপজেলায় সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়, শেষ হয় বিকেল 4টায়। 24টি উপজেলায় ভোট হয় ইভিএমে, বাকিগুলোতে ভোট হয় ব্যালট পেপারে। নির্বাচনে 3টি পদে 1824 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গ্রহণ শেষে সিইসি কাজী হাবিবুল আওয়াল নির্বাচনের সার্বিক বিষয় তুলে ধরেন। জানান, বিভিন্ন অনিয়মের ঘটনায় দিনব্যাপী 25 জনকে আটক করা হয়েছে। তাৎক্ষণিক কারাদণ্ড দেওয়া হয়েছে 10 জনকে। সহিংসতার তেমন কোনো ঘটনা ঘটেনি, হাতাহাতি হয়েছে দু একটা।
ঘটনা, যেখানে কেউ আহত হয়ে একজন কি দুজন হয়তো হসপিটালে ভর্তি হয়েছে। নির্বাচনটা মোটামুটি ভালোই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচনে উপস্থিতির যে হার সেটি এ পর্যন্ত আমরা যেটা পেয়েছি এটি 30+ হতে পারে। একটি রাজনৈতিক দল ভোট বর্জন করায় ভোটার উপস্থিতির ওপর নেতিবাচক প্রভাব পড়েছে বলে মন্তব্য করেন সিইসি। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংকট চলছে সেটা সমাধান হওয়া উচিত বলেও মন্তব্য করেন সিইসি। নিঃসন্দেহে আমি ব্যক্তিগতভাবে 30% ভোটকে কখনোই খুব উৎসাহব্যঞ্জক মনে করি না। একটা বড় প্রধানতম কারণ হতে পারে দেশের একটা বড় রাজনৈতিক দল তারা প্রকাশ্যে এবং ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে এবং জনগণকে ভোট প্রদানেও নিরুৎসাহিত করেছে। সংকটটি হচ্ছে রাজনীতিতে। আমি মনে করি রাজনীতি যদি আরও সুস্থ ধারায় প্রবাহিত হয় আগামীতে হয়তো ভোটের যে স্বল্পতার যে সমস্যাটুকু এগুলো কাটিয়ে উঠবে। গত ৮ মে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোট পড়ে 36%। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্বিতীয় ধাপে 156 উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। এখন পর্যন্ত বেসরকারিভাবে ফল প্রকাশিত হয়েছে 12 উপজেলার। এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত 11 প্রার্থী ও বিএনপি সমর্থিত 1 প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে কক্সবাজারের চকরিয়া, ঈদগাঁও এবং শরীয়তপুর সদর, চাঁদপুরের হাজীগঞ্জ, রংপুরের মিঠাপুকুর, মানিকগঞ্জের শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন। আর কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির 1 প্রার্থী জয়ী হন। কড়া নিরাপত্তার মাঝে সকাল 8টা থেকে শুরু হয়ে একটানা ভোট চলে বিকেল 4টা পর্যন্ত। মোট 156 উপজেলার মধ্যে 24টিতে ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট হয়েছে। নির্বাচন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে পুলিশের পাশাপাশি 16টি উপজেলায় বিজিবি, র্যাব ও কোস্টগার্ডের সদস্য মোতায়েন করা হয়। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে নিরাপত্তায় দায়িত্ব পালন করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ব্যক্তিগত বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র ভিসা নীতিতে তার উপর নিষেধাজ্ঞা দেয়নি, তবে এ নিয়ে খুশি না হয়ে দাবি আদায়ে নিজেদের শক্তির উপর ভরসা করতে চান বিএনপি মহাসচিব। দুপুরে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। দুর্নীতি ও গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষুণ্ণ করার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টিকে আজিজ আহমেদের ব্যক্তিগত মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তার দপ্তরে এ সংক্রান্ত কোনো তথ্য আসেনি বলে জানান তিনি। এটা নিয়ে তো আমারও কোনো মন্তব্য নেই। কেন আসছে, কিভাবে আসছে সেটা তো আমি এখনো দেখি নাই। আমি শুধু শুনেছি, আজকে একটা বিজ্ঞপ্তি আমি দেখেছি এক নজর। আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন, অনেক দেশে দিয়েছে। কাজে এটা তাদের জন্য নতুন কিছু নয়। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, আজিজ আহমেদের নিষেধাজ্ঞার তথ্য প্রকাশের আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশ মিশনকে জানিয়েছিল। ভিসা নীতি যেটি ঘোষণা করেছিল সেটি হচ্ছে 3C ভিসা পলিসি, হুইচ ওয়াজ আন্ডার দ্য ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট অফ দ্য ইউএস। অর্থাৎ যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি, অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। এ নিয়ে খুশি হওয়ার কারণ দেখছেন না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদেশ নির্ভরতা নয়, দাবি আদায়ে নিজেদের পায়ে দাঁড়াতে হবে বলে মনে করছেন তিনি। আপনার আজিজের স্যাংশন এসছে, আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। র্যাবের বিরুদ্ধে হয়েছে, আপনার র্যাব সংগঠন হিসেবেই বন্ধ, পুলিশের 9 জন ছিল, তখন তো স্যাংশন হয়েছিল। তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা, সেই যাত্রা বন্ধ হয়েছে? নিষেধাজ্ঞার ফলে আজিজ আহমেদ ও তার পরিবারের কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞা ভিসা নীতির প্রয়োগ নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। দ্বিতীয় দফা উপজেলা নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভোট শান্তিপূর্ণ হয়েছে। জানান, ভোটার উপস্থিতি একেবারে ভালো না হলেও মোটামুটি সন্তোষজনক হয়েছে।
ওবেদুল কাদের আরও বলেন, বিএনপির সময়ে রক্তপাত ছাড়া কোনো নির্বাচন হয়নি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুকে অনুরোধ করে জিয়াউর রহমান বাকশাল কমিটির সদস্য হয়েছিলেন। জেনারেল আইজের বিরুদ্ধে আসলে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভিসা নীতির প্রয়োগ নয়, এটি অ্যাপ্রোপ্রিয়েশন আইনের অধীনে। এটা কোনো ইম্পোজ করানো ভিসা নীতি, ওখানে অ্যাপ্রোপ্রিয়েশন একটা আইন আছে, সে আইনের অধীনে। যুক্তরাষ্ট্রের অভিযোগের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। বলেন, মিথ্যা অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তার পরিবার ও সরকারকে বিব্রত করতেই এই সিদ্ধান্ত বলে দাবি তার। আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার পর প্রতিক্রিয়া জানান অবসরপ্রাপ্ত জেনারেল। 2021 সালে র্যাব ও র্যাবের 6 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। নির্বাচনের আগে বাংলাদেশিদের উপর ভিসা নীতি প্রয়োগের ঘোষণা দেয় দেশটি। এসব বিষয় নিয়ে দুদেশের মধ্যে নানা পর্যায়ে আলোচনা চলছে। এর মধ্যে মঙ্গলবার সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুর্নীতির অভিযোগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় দেশটি। আমার যদি কোনো প্রয়োজনই না থাকে আমেরিকাতে যাওয়ার, তাহলে আমি এখানে আমার কি এটা থাকবে? আমাকে কিছু বলা যেমন হলো, আমার পরিবারের অন্যান্যরা একটু বিব্রত হবে। আমাকে যারা নিয়োগ দিয়েছিল, আমি মনে করি যে তারাও কিছুটা বিব্রত হবে। ঠিক আছে না? তাদেরকেও এটা টার্গেট করেছে কিনা আমি জানি না, যে আমার মাধ্যমে। সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে সামরিক বাহিনীর কাজে ঠিকাদারি পেতে তার ভাইয়ের সঙ্গে যোগসাজশ করেছেন। আমি সেনাপ্রধান হয়েই ওই সেদিনই করছে, আর পরের দিন কন্ট্রাক্ট সাইন করেছে, এরকম একটা, এটাকে আজগবি একটা অভিযোগ মনে হয়নি? তো এটা হলো কাকতালিয়ে 25 তারিখে দায়িত্ব নিয়েছে, 26 তারিখে ওটা স্বাক্ষর হয়েছে, সেজন্য হলো এটার সাথে ও ছিল এখানে। এটা কোনোভাবে এই কন্ট্রাক্টের সাথে কোনোভাবে সম্পৃক্ত নয়। অল দ্য প্রাইম মিনিস্টার মেন নামে আল জাজিরার তথ্যচিত্র ও মার্কিন নিষেধাজ্ঞা এক সূত্রে গাঁথা বলে মনে করেন অবসরপ্রাপ্ত জেনারেল। আমি আমার ভাইদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছি আমার অফিসিয়াল ক্যাপাসিটি ব্যবহার করে। আমি এটা মেনে নিলাম না, কারণ এটা আল জাজিরাও বলেছিল এবং তারা যে সমস্ত এভিডেন্স এনেছিল এগুলোর অনেকে অনেক বিশ্লেষণ করেছে এবং এগুলার হলো যে জেনুইনিটি যেটা বা সঠিকতা এটা পায়নি, বা কেউ এটা হলো যে ওইরকমভাবে উপস্থাপন করতে পারেনি। দেয়ার ইজ নো সাচ এভিডেন্স যে আই ওয়াজ ইনভলভ। 2018 সালের 25 জুন থেকে 2021 সালের 23 জুন পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন আজিজ আহমেদ। এর আগে 2012 সালের 5 ডিসেম্বর থেকে 2016 সালের 16 নভেম্বর পর্যন্ত তিনি বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক ছিলেন। ক্যাটেল স্মাগলিং বন্ধ করতে হবে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি কেনাকাটা টেন্ডারেও দুর্নীতি হচ্ছে। ঘুরে ফিরে কাজ পাচ্ছে গুটি কয়েক ঠিকাদার প্রতিষ্ঠান। টেন্ডারে প্রাক্কলিত মূল্য ফাঁসের মাধ্যমে এই সুযোগ করে দিচ্ছে প্রকল্প সংশ্লিষ্টরা। ক্রয় আইনে এই অপরাধ বিভাগীয় ও ফৌজদারি মামলাযোগ্য। এমন বাস্তবতায় আইনটি কার্যকারিতা হারিয়েছে বলে মনে করে পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি। বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতি বন্ধে ক্রয় আইনের সংস্কার জরুরি। সরকারি ক্রয়ে দুর্নীতি ও পেশিশক্তির ব্যবহার এড়াতে টেন্ডার চালু করা হয়। নিয়ম অনুযায়ী প্রাক্কলিত মূল্যের 10% পর্যন্ত কম বেশি দরহাকা প্রতিষ্ঠান কাজ পাবে, কিন্তু প্রাক্কলিত দর সিলগালা অবস্থায় গোপন রাখার কথা থাকলেও তা মানা হচ্ছে না। এ চিত্র উঠে আসে বিশ্বব্যাংকের গবেষণায়। 2016 সালে প্রাইস ক্যাপ যুক্ত করার পর থেকে ঠিক 10% কম দরদাতা প্রতিষ্ঠানগুলোই বেশি কাজ পাচ্ছে। প্রাক্কলিত দর না জেনে কাজ পাওয়া অসম্ভব, তাই সরকারি নিলামে অংশগ্রহণ কমেছে। গড়ে মাত্র 2টি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নেয়, এক প্রতিষ্ঠানের অংশগ্রহণও বেড়েছে। ম্যাট্রিক্স পদ্ধতিতে বেশি কাজ করা ঠিকাদাররা পাচ্ছে একচেটিয়া সুবিধা। যদি কোনো কারণে আমার প্রাইস ট্রেনের উপরে চলে যায় অথবা ট্রেনের বিলোতে চলে যায়, তাহলে তা আমি বাতিল। এই যে ডেঞ্জারাস অবস্থা, যে টেন্ডারদের মধ্যে এক ধরনের তাড়না তৈরি হলো যে আমাকে যে কোনো মূল্যে এস্টিমেটেড কস্ট জানতে হবে। তো যাই হোক, এটার এস্টিমেটেড কস্টটা তখন ফাঁস হওয়া শুরু হলো। সরকারি ক্রয় পদ্ধতির দুর্বলতায় 70% প্রকল্প নির্ধারিত সময় ও খরচে শেষ করা যায় না। এজন্য বারবার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। আন্তঃমন্ত্রণালয় সভায়
দুর্বলতা চিহ্নিত করে আইন সংস্কারে সুপারিশ যায় মন্ত্রিপরিষদ বিভাগে, কিন্তু কয়েক বছর পার হলেও কোনো অগ্রগতি নেই। ফলে জনগণের করের টাকার বড় অংশ অপচয় হচ্ছে। আমি যে ফিগারটা জানি না সেই ফিগারটাকে টার্গেট করে যাতে 10% উপরে বা নিচে না হয় প্রায়, সেটা আমি করব কি করে একজন টেন্ডার বিডার? বাংলাদেশে দুঃখজনকভাবে প্রতিযোগিতা নাই, ট্রান্সপারেন্সিও জিরো। সেই জন্যই এখানে রেজাল্ট হচ্ছে যে দুর্নীতি হচ্ছে, অরাজকতা হচ্ছে এবং জিনিসপত্রের দাম বেশি দামে কিনছি আমরা। সরকারি ক্রয় আইন 2006-এর 64-র 3 ও 4 ধারা অনুযায়ী তথ্য ফাঁসের অপরাধে প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি মামলা করা যায়। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 10 বছরে করমুক্ত সুবিধায় 500-র বেশি গাড়ি এনেছেন সংসদ সদস্যরা, যেগুলোর বেশিরভাগই বিলাসবহুল। এসব গাড়ি আমদানিতে কর ছাড় হয়েছে 3,300 কোটি টাকা প্রায়। শুল্কমুক্ত এই সুবিধা বাতিল করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কর্মকর্তারা জানান, আগামী জুলাই থেকে এমপিদের দিতে হবে 43% কর। গত বছরের মে মাসে একটি নতুন জাপানি টয়োটা ল্যান্ড ক্রুইজার আমদানি করেন একজন সংসদ সদস্য। আমদানি মূল্য দেখানো হয় 1,68,00,000 টাকা। 2021 সালের মডেলের গাড়িটিতে মোট শুল্ক কর 826% প্রায়। শুল্ক করের পরিমাণ দাঁড়ায় 14 কোটি টাকা। কিন্তু সংসদ সদস্যের গাড়ি শুল্কমুক্ত হওয়ায় এতে কোনো কর দিতে হয়নি। এনবিআরের হিসেবে 2014 থেকে 23 সালে শুল্কমুক্ত সুবিধায় সংসদ সদস্যদের জন্য আনা হয়েছে অন্তত 524টি গাড়ি, যেগুলোর মূল্য দেখানো হয় 398 কোটি টাকা। এসব গাড়ির 450টিতেই কর হার 826%। সব মিলিয়ে গাড়িগুলোতে কর মাফ হয়েছে 3,300 কোটি টাকা। দাতা সংস্থা আইএমএফ-এর চাপে আয় বাড়ানোর উপায় খুঁজছে এনবিআর। এরই অংশ হিসেবে এমপিদের গাড়িতে কর বসাতে চায় সংস্থাটি। মিলেছে প্রধানমন্ত্রীর সম্মতিও। একটা হিসাব করা যেতে পারে যে আজ পর্যন্ত যতজনকে দেয়া হয়েছে তাদের মধ্যে কতজন প্রথমেই কাগজটা পেয়ে ওইটাকে বিক্রি করে দিয়েছেন 1.5-2 কোটি টাকা দিয়ে, কতজন সবচেয়ে দামি গাড়িটা এনে ওইটাকে বিক্রি করে দিয়ে তারপরে একটা নিজের জন্য একটা ছোট গাড়ি কিনে ডিফারেন্সটাকে প্রফিট হিসাবে দেখেছেন, আর কতগুণ রিয়েলি এটা এনে ব্যবহার করছে। এনবিআর কর্মকর্তারা জানান, 25% আমদানি শুল্ক, 15% ভ্যাট আরোপ করা হচ্ছে। এতে মোট কর হবে 43%, যদিও বর্তমানে কর 826% পর্যন্ত। এনবিআরের এমন সিদ্ধান্ত সংসদ সদস্যদের অনেকেই ইতিবাচকভাবে দেখছেন। ট্যাক্স ফ্রি কোনো জিনিস আলাদা এমপিদের জন্য থাকাই উচিত না। যেটা করা লাগবে এটা হচ্ছে কি এমপিদেরকে বিনা পয়সায় রাষ্ট্র একটা গাড়ি দিবে, এটা কম দামি হোক বা যেভাবেই হোক, এই গাড়ি চড়েই উনি এলাকার জন্য কাজ করবেন। যতদিন 5 বছর থাকবেন উনি এলাকার কাজ করবেন সরকারি গাড়িতে। সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি শুরু হয় 1988 সালে এরশাদ সরকারের সময়ে। সংসদে বিত্তবান সদস্যের সংখ্যা বাড়লেও এ সুবিধা বহাল রাখে সব সরকারই। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া। এছাড়া সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতে কোস্টগার্ডকে সহায়তার প্রস্তাব দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। পরে হাসান মাহমুদ বলেন, মধ্যম আয়ের দেশে উন্নীত হতে বাংলাদেশের পাশে থাকবে অস্ট্রেলিয়া। মঙ্গলবার সকালে দুদিনের সফরে ঢাকায় আসেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং। গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এ সময় কৃষিকাজে প্রযুক্তি সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন পেনি ওয়াং। বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের সঙ্গেও। বিকেলে বৈঠক করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। আলোচনায় গুরুত্ব পায় বিনিয়োগ, জ্বালানি, অভিবাসন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা। পরে যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, অর্থনৈতিক অঞ্চলে অস্ট্রেলিয়াকে বিনিয়োগের আমন্ত্রণ জানানো হয়েছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা হয়েছে। এছাড়া দক্ষ জনশক্তি তৈরিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছে ঢাকা। বাংলাদেশি শিক্ষার্থীদের পড়তে যাওয়ার প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানানো হয়েছে। আর পেনি ওয়াং বলেন, তার এই সফরের মূল উদ্দেশ্য স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত মহাসাগরীয় অঞ্চলকে এগিয়ে নেওয়া। বলেন,
সামুদ্রিক নিরাপত্তা ও মানব পাচার বন্ধে একসাথে কাজ করার সুযোগ রয়েছে। আমরা বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই। আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতেও দুই দেশ একসাথে কাজ করতে পারে। সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতে কোস্টগার্ডের দক্ষতা বাড়াতে সহযোগিতা করতে প্রস্তুত অস্ট্রেলিয়া। এলডিসি থেকে উত্তরণের পরও বাংলাদেশি পণ্যের জন্য ডিউটি ফ্রি সুবিধা বহাল থাকবে। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সমস্যার সমাধান করতে হবে মিয়ানমারকেই। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুন্সিগঞ্জে ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শন দেখতে পর্যটকদের আগ্রহ বাড়ছে। দূর দূরান্ত থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে আসছেন, তবে ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে নেই কোনো উদ্যোগ। পর্যটকরা বলছেন, প্রত্নতাত্ত্বিক এসব স্থাপনাকে সংরক্ষণ করলে গড়ে উঠতে পারে পর্যটন শিল্প। পর্যটন শিল্পের অপার সম্ভাবনা মুন্সিগঞ্জে। প্রাচীন নিদর্শনের সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার বছরের গৌরবগাথা। সুলতানি যুগের বাবা আদম শাহী মসজিদ, মুঘল যুগের মীর কাদিমপুল ইন্দ্রাকপুর দুর্গ অন্যতম নিদর্শন। এছাড়া অতীশ দীপঙ্কর ও স্যার জগদীশচন্দ্র বসুর স্মৃতিময় বাড়ি দেখার আগ্রহ দর্শনার্থীদের। তবে ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে নেই কোনো উদ্যোগ। আসলে কোনো পার্ক নাই, খেলার মাঠ নাই, পরিবার পরিজন নিয়ে ঘুরতে যাওয়ার মতো কোনো জায়গা নাই। ভিতরের যে পরিবেশটা এটা একটু ডেভেলপ করা উচিত। প্রবেশের যে সিস্টেমটা এটা একটু সহজ করা দরকার, কারণ সবাই ঢুকতে পারে না। দর্শনীয় জায়গা রক্ষণাবেক্ষণ এবং পর্যটন কেন্দ্র গড়ে তোলা হলে অর্থনৈতিক সমৃদ্ধিও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। নতুনভাবে সাজসজ্জা করে এটা যদি নেটে ছড়ায় দেওয়া যায়, বাংলাদেশ সরকার যদি এটা উদ্যোগ হাতে নেয়, অবশ্যই এটা রত্ননগরী মুন্সিগঞ্জ জেলা একটা পর্যটক নগরী হিসাবে স্বীকৃতি লাভ করতে পারে। কার্যকর উদ্যোগ নিলে একদিকে যেমন মানুষের ঐতিহাসিক জায়গা দেখার চাহিদা মিটবে, অন্যদিকে রাজস্ব আয় হবে সরকারের। এগুলোর যদি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ বা যথাযথভাবে উপস্থাপন করা হয়, তাহলে যেমন আমাদের শিক্ষার্থীরা এই সম্পর্কে অনেক জানতে পারবে। প্রত্নতাত্ত্বিক সম্পদ সংরক্ষণ ও জাদুঘর নির্মাণ সহ নানা উদ্যোগের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। মন্ত্রণালয়ের সাথে আলাপ করে, যেহেতু তারা এগুলো কেয়ার করে, তাদের সাথে আলাপ করছি যে কিভাবে এই স্থাপনাগুলো যেন প্রিজার্ভ করা যায়, যেন নষ্ট না হয়ে যায়, ধ্বংস না হয়ে যায়। জেলার 6টি উপজেলায় প্রত্নতাত্ত্বিক সম্পদের ভাণ্ডার থাকায় 2018 সালে ব্র্যান্ডিং নির্ধারণ করা হয় প্রত্ননগরী মুন্সিগঞ্জ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সমাচার। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।